বসন্ত এসে গেছে। যে বসন্তে তোমার আমার দেখা হয়েছিল, সেই বসন্ত আবার এসে গেছে। সেই বসন্ত তোমায় ছাড়া আবার এসে গেছে। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. হুইসপারিং টেলসে আপনাকে স্বাগত। আমি গায়ত্রী। আজ আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের হৃদয় বিদারক প্রেমের গল্প বেরঙিন বসন্ত পরিবেশন করছি। এই গল্পের লেখিকা স্নেহা দাস। স্নেহা দাস আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রতিষ্ঠিত লেখিকা। তার লেখা নানান গল্প বিভিন্ন পত্রপত্রিকা যেমন পদাতিক, স্রোতস্বিনী, নবারুণ, বেরঙিন কলম, মঞ্জুরি ইত্যাদিতে প্রকাশিত হয়েছে এবং গল্প লেখা তার পেশা নয়, এক্কেবারে নেশা। আজকের এই গল্পটি তার লেখালেখির অন্যতম সেরা উদাহরণ এবং এটি শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে যাবে। তাহলে বরং আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের এই গল্প। বসন্তের ছোঁয়া সব মানুষের মনকে রঙিন করে তোলে। বাইরে তখন বসন্তের সকাল। একটা দমকা হাওয়ায় গাছের সব পলাশ ফুলগুলো ঝরে পড়েছে ওদের দুজনের মাথার উপর। দুজনের হাতে এক মুঠো লাল আবির। এটা ওদের প্রথম বসন্ত, প্রথম দোল। কে রে, ক্যাবলার মতো আর কতক্ষণ তাকিয়ে থাকবি? আবির মাখাবি না আমাকে? না মানে, তুমি যদি রাগ করো। দূর পাগল, রাগ কেন করব? আজ দোল, আজ তো আবির খেলারই দিন। তারপর অর্পণ আলতো করে নন্দিনীর গালে আবির মাখিয়ে দিল। নন্দিনীর বয়স 28 বছর। সে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত। তার বাড়ি বেনারসে। দোলের জন্য অফিসের ছুটি নিয়ে তার মামার বাড়ি মায়াপুরে এসেছে। সেখানেই আলাপ অর্পণের সাথে। অর্পণ তার মামার বাড়ির পাশের পাড়াতেই থাকে। অর্পণের বয়স মাত্র 19 বছর। সে কলেজে পড়াশুনো করছে। নন্দিনী এবং অর্পণের মধ্যে প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম এবং ধীরে ধীরে ভালোবাসায় পরিণতি পায়। তবে নন্দিনী এখানে বেশি দিন থাকতে আসেনি। দোল শেষে আবার বেনারসে চলে যাবে। অর্পণের সঙ্গে নন্দিনীর বয়সের ব্যবধান 10 বছরের। এ এক অসমবয়সী প্রেম। আবার সমাজের চোখে ছেলে যদি মেয়ের থেকে বয়সে ছোট হয় তাহলে তাদের প্রেম করা তো মানাই না, আর বিয়ে সে তো মহাপাপ। সেদিনই তাদের শেষ বসন্ত উৎসব হবে, সেটা তারা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। অর্পণ মনে মনে ভেবেছিল দোলের শেষে নন্দিনী বেনারসে চলে গেলেও সে মাসে একবার হলেও দেখা করবে। এটা খেয়াল রাখবে অনেক দূরত্বের রাস্তা হলেও তাদের এই দূরত্ব যেন কখনো বাধা হয়ে না দাঁড়ায় তাদের দুজনের জীবনে। সেদিন ওরা আবির খেলে যখন যে যার বাড়ি ফিরছিল, সেই সময় নন্দিনীর বাবা তাকে দেখেছিল অর্পণের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় এবং খোঁজ খবর করে জানতে পারে যে অর্পণের সাথে নন্দিনীর এই সম্পর্ক অনেক দিনের। তাই নন্দিনীর বাড়ি ফিরতেই তার বাবা বললেন, কালকে আমরা বেনারস ফিরব। উত্তরে নন্দিনী বলে, আমাদের তো আরো 7 দিন থাকার কথা আছে, সেইভাবেই তো আমি অফিসের ছুটি নিয়েছি। অনেক তো রং খেলা দেখে নিয়েছি, আর রং খেলিস না, নয়তো সমাজে আমি মুখ দেখাতে পারবো না। যাও, ফ্রেশ হয়ে এসো ভালো করে, যাতে এই রঙের ছিটে ফোটাও তোমার শরীরে না থাকে। বাবা, একটা কথা বলো তো, সব রং কি ধুয়ে ফেলা যায়? একটা কথাও বলবে না। তোমার লজ্জা করে না?
নিজের ভাইয়ের বয়সে একটা ছেলের সাথে প্রেম করছো? না, লজ্জা কেন করবে? ভালোবাসতে লজ্জা কোথায়? আর একটা কথা তুমিও শুনে রাখো, বিয়ে করলে আমি অর্পণকেই করব। তোমার থেকেও তো মা 10 বছরের ছোট, এটা তো বাধা নেই। তাহলে আমার বেলায় কেন বয়সের তফাৎ খুঁজছো? মূর্খের মতো কথা বলো না। অর্পণ সবে মাত্র কলেজে উঠলো, থাকে ওই বস্তিতে, চাল নেই, চুলো নেই, কখন কি চাকরি করবে তার ঠিক নেই। তার উপর 10 বছরের ছোট একটা ছেলে, তার সাথে তোমার বিয়ে দেব? অসম্ভব। একটা মেয়ে বয়সে ছোট হলে তার সাথে বড় বয়সের ছেলের বিয়ে দিতে আছে, কিন্তু বয়সে ছোট ছেলের সাথে বিয়েটা দিতে নেই। আমি কি তোমায় একবারও বলেছি আমি এখন বিয়ে করব? যতক্ষণ না অর্পণ ওর নিজের পায়ে দাঁড়াচ্ছে, তার আগে আমি ওকে বিয়ে করব না। তার মানে আরো 10 থেকে 12 বছর পর। তখন তোমার বয়স কত হবে ভেবে দেখেছো? এই নিয়ে তুমুল অশান্তি হয় বাবা ও মেয়ের মধ্যে। তখন ঘরে উপস্থিত ছিল নন্দিনীর বাবা মা ও দিদা, আর নন্দিনীর এক ভাই আর বোন। তখন বাইরে বন্ধুদের সাথে দোলের উৎসবে মাতোয়ারা হয়েছিল, তার ফলে ওরা কিছু জানতো না। এই বাবা মেয়ের কথা কাটাকাটি আরও বাড়তে থাকে। নন্দিনীর বাবা উত্তেজিত হয়ে নন্দিনীর কানের পাশে সপাটে এক চড় মারে, সঙ্গে সঙ্গে কান দিয়ে রক্ত বেরিয়ে পড়ে, আর তখনই নন্দিনী মাটিতে লুটিয়ে পড়ে যায়। তারপর অনবরত কান আর নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। ওর বাবার তখন হাত পা কাঁপতে থাকে। সে বুঝতে পেরেছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তারপর কাউকে কিছু না জানিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে নন্দিনীকে হাসপাতালে নিয়ে যায় তার বাবা এবং মা। নন্দিনীর কান আর নাক দিয়ে এত রক্ত বেরিয়েছে যে এই রক্তের সঙ্গে রঙিন আবির মাখা সাদা জামাটাও রক্তে লাল হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল, অ্যাকচুয়ালি হঠাৎ কানের পাশে চড় মারার কারণে মস্তিষ্কে আঘাত লেগেছে, যার ফলে তখনই মৃত্যু ঘটেছে। নন্দিনীর বাবা তখন একটা চেয়ারে বসে ভাবছে অজান্তেই রাগের বশে এত জোরে আঘাত করে ফেলেছে। সে তার নিজের মেয়েকে নিজের হাতে খুন করেছে। নন্দিনীর মা এবার তার স্বামীকে বলছে, এ তুমি কি করলে? তোমাকে অনেকবার বলেছিলাম এত রাগ করো না। ধীরে সুস্থে মেয়েটাকে বোঝালে হয়তো বুঝতো, কিন্তু উত্তেজিত হয়ে তুমি মেয়েটাকে মেরেই ফেললে। এখন পুলিশ এলে তোমায় ধরে নিয়ে যাবে। আমি একা কি করে ছেলেটার মেয়েটাকে নিয়ে মানুষ করব? ছেলেটার মাত্র 19 আর মেয়েটার 18। ওদের একা হাতে কি করে মানুষ করব বলো দেখি? ওরা সমাজে মুখ দেখাবে কি করে? ওদের সবাই যে বলবে তোমার বাবা একটা খুনি। না, এ কিছুতেই হবে না, এ হতে পারে না। দাঁড়াও, আমাকে অন্তত আমার দুটো সন্তানের মুখ চেয়ে মনকে শক্ত করতে হবে। একটা সিদ্ধান্ত নিতেই হবে। ঘন্টা দুয়েক ভাবার পর নন্দিনীর মা সিদ্ধান্ত নেয় নন্দিনীর মৃত্যুর জন্য ওর বাবা দায়ী এটা কখনোই যেন কেউ জানতে না পারে। তাই নন্দিনীর মা তার স্বামীকে বলেন, এক কাজ করো, ডাক্তারবাবুকে বলে যা টাকা পয়সা লাগে দিয়ে তুমি মুখ বন্ধ করাও। এসব ঘটনা যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পায়। ডাক্তারের হাতে নগদ 2 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয় এবং হাসপাতালের কোনো লোকজনকে দিয়ে তার মেয়ে নন্দিনীর সৎকার কাজ করে নিতে বলে। আর তার আরেক মেয়ে, তার দিদা অসুস্থ থাকার জন্য তাকে কয়েকদিন মায়াপুরের বাড়িতেই রেখে তার ছেলে এবং স্বামীকে নিয়ে বেনারসে চলে যায়। বেশ কয়েক মাস নন্দিনীর বাবা মানসিক অসুস্থতায় ভুগছিল। আস্তে আস্তে সেটা কাটিয়ে তিনিও
স্বাভাবিক হয়ে ওঠেন। ওরা বেনারসে চলে যাওয়ার পরদিনই অর্পণ নন্দিনীর খোঁজ নিতে তার দিদার বাড়ি আসে। তখন নন্দিনীর দিদা বলেন, বেনারসে যেখানে চাকরি করে নন্দিনী, সেখানে একটা জরুরি মিটিংয়ের জন্য তাকে চলে যেতে হলো যে। আজ তো যাওয়ার কথা ছিল না, তাহলে চলে গেল যে? তারপর অর্পণ অনেকবারই নন্দিনীকে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু ফোনটা সুইচ অফ বলছিল। এরপর অনেকবার খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু নন্দিনীর খোঁজ পায়নি। দিদার বাড়িতেও সে আর আসে না মাস 6 হলো। অর্পণ বেনারসেও গিয়েছিল যদি একটিবার দেখা পায়, কিন্তু বেনারসে যে বাড়িতে ওরা থাকতো সেখানে গিয়ে প্রতিবেশীর সাথে আলাপ হয়। তিনি বলেছিলেন, নন্দিনীর বাবা কাজের জন্য আমেদাবাদে পুরোপুরি বদলি হয়েছে, ওখানে ওরা এখন থেকে থাকবে। এই বাড়ি তারা ছেড়ে দিয়েছে এবং নন্দিনীর বিয়ে হয়ে গিয়েছে আমেদাবাদের এক ধনী পরিবারের ছেলের সাথে। সে এখন মহা খুশিতে আছে। অর্পণ খুবই হতাশ হয়েছিল এবং কষ্ট পেয়েছিল। সে বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করেছিল একটি বার যেন নন্দিনীর মুখোমুখি হতে পারে, তাহলে তাকে জিজ্ঞাসা করবে কেন সে এত দূরে চলে গেল। তাহলে সে কি তাকে কোনোদিন ভালোবাসেনি? তারপর অর্পণ বাড়ি ফিরে যায়। নন্দিনীর পথ চেয়ে বসে থাকে সারাক্ষণ। নিজের কাছে প্রতিজ্ঞা করে নন্দিনী হয়তো তাকে ভুলে গেছে, কিন্তু সে কোনোদিনও নন্দিনীকে ভুলবে না। যতদিন বাঁচবে ততদিনই নন্দিনীকেই ভালোবেসে যাবে। এই বুক ভরা যন্ত্রণা নিয়ে কেটে গেছে 6 বছর। অর্পণের বয়স এখন 26 বছর। সে এখন যুবক। সে মায়াপুর এক প্রকার বাধ্য হয়েই ছেড়ে দিয়েছে। এখন সে কলকাতায় একটা কোম্পানিতে চাকরি করে। তার মায়ের মনে হয়েছিল সে যদি মায়াপুরে আরো কয়েক মাস থাকে তাহলে সে কোনো দিনই জীবনে কোনো কিছু করে উঠতে পারবে না। তাই অর্পণকে নিয়ে তার মা বাবা কলকাতা চলে আসে। সেদিন অফিসের কাজ সারতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল অর্পণের। বাড়ি ফিরতে যাবে ঠিক তখনই একটা মেয়ে অর্পণকে বলল, বলছিলাম যে আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? আসলে অনেক রাত হয়েছে তো, কোনো ক্যাব পাচ্ছি না। মেয়েটির নাম নবনীতা সেন। অর্পণের সাথে একই অফিসে কাজ করে। বেশ কয়েক মাস হলো এই অফিসে এসেছে। বেশ, ঠিক আছে, তোমার বাড়ির ঠিকানা দাও। ঠিকানা দেখে বাড়ি পৌঁছে দেয় নবনীতাকে। নবনীতা অর্পণকে বাড়িতে আসার জন্য অনুরোধ করে। অর্পণ অনুরোধ ফেলতে না পেরে বাড়ি ঢুকতেই দেখে একটা ফটোতে মালা দেওয়া। ফটোটাকে চিনতে অর্পণের খুব একটা অসুবিধে হলো না। সে সোফার উপর বসে পড়ল, তার চোখ বেয়ে জল গড়াচ্ছে। ছবিটা নন্দিনীর। নবনীতা কিছু বুঝে উঠতে না পেরে তার বাবাকে ডেকে আনে আর বলে, বাবা, ইনি আমার অফিসের কলিগ, আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলেন, কিন্তু কিন্তু দিদির ছবিটা দেখতে পেয়ে খুব কাঁদছে। অর্পণ নন্দিনীর বাবার দিকে তাকাতে আশ্চর্য হয়ে যায় আর বলে, আপনি নন্দিনীর বাবা, আর তুমি ওর বোন নবনীতা? তারপর নন্দিনীর বাবার পা ধরে অর্পণ বলে, কাকু কাকু কাকু, আমি অর্পণ, আমাকে চিনতে পারছেন কাকু? এসব কবে হলো কাকু? এসব কবে হলো বলুন?
নন্দিনীর বাবা আর কোনো কথা না বলে অর্পণকে বলেন, নন্দিনী তোমার জন্য আত্মহত্যা করেছে। তোমার মুখ আমি দেখতে চাই না। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বলছি এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তারপরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। অর্পণ সেদিন আর বাড়ি যায়নি। ওদের বাড়ির বাইরে বসেছিল আর ভাবছিল অনেক কথা, নিজেকে দোষারোপ করছিল। আজ অর্পণের জন্য নন্দিনী আর এই পৃথিবীতে নেই। তারপরে নবনীতা অর্পণের সাথে সেই রাতেই দেখা করল এবং তার দিদি কিভাবে মারা গেল সব কথা খুলে বলল। সে বলে তার বাবার বিপক্ষে সাক্ষী দেবে, সব কথা সে থানায় খুলে বলবে। কিন্তু অর্পণ নবনীতাকে জিজ্ঞেস করে, তুমি এ কথা আগে জানতে আমাকে আমাকে বলোনি কেন তুমি? তখন নবনীতা বলে, আমি কিছু জানতাম না, আর আমি তো তোমাকে চিনতামও না। একটু আগে বাবা মায়ের সব কথা শুনে বুঝতে পারলাম যে দিদির মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। সেদিন যা হয়েছিল আজ সব আমি জানতে পেরেছি। তুমি চলো, এক্ষুনি আমার সাথে থানায় চলো। আমি থানায় সব কথা জানাতে চাই। আমি চাই আমার বাবার শাস্তি হোক আর আমার দিদির আত্মা যেন শান্তি পায়। নবনীতা কিন্তু ধীরে ধীরে অর্পণকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু অর্পণের ব্যাপারে এখন সব ঘটনা জানার পর সে অর্পণের পক্ষ নেয় এবং তার দিদি যাতে সুবিচার পায় সেজন্য সে থানায় গিয়ে সব ঘটনা খুলে বলে। আর পুলিশ ঘণ্টাখানেক বাদেই তাদের বাড়ি এসে উপস্থিত হয়। নন্দিনীকে খুন করার জন্য তার বাবাকে গ্রেফতার করে এবং তার সাথে তার মাকেও নিয়ে যায়, কারণ নন্দিনীর খুনের পর তার দেহ লোপাটে তারই মদত ছিল। তারপর কোর্টে নিয়ে যাবার পর আদালত নন্দিনীর বাবা মাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। নন্দিনীর ভাই এবং বোন অর্পণের কাছে ক্ষমা চায়। নন্দিনীর ভাই বলল, আমাদের ক্ষমা করে দিন দাদা, আমরা আমাদের দিদিকে আগলে রাখতে পারিনি। বিশ্বাস করুন, আমরা এই বিষয়ে কিচ্ছু জানতাম না। বাবা আমাদের বলেছিল দিদি নাকি আপনার সাথে পালিয়ে গিয়েছে। আর কিছুদিন যেতেই বাবা আমাদের জানায় যে দিদি নাকি আত্মহত্যা করেন, তাই দিদির দেহ পাওয়া যায়নি। এতে ওদের দুই ভাই বোনের কোনো দোষ ছিল না। ওরা এই বিষয়ে কিছুই জানত না। এইভাবেই তাদের বাবা তাদের বুঝিয়েছিল। এই ঘটনার আর 3 দিন পর আবার দোল আসছে, আবার বসন্ত উৎসব, অর্পণের দ্বিতীয় বসন্ত উৎসব। কিন্তু সেই মানুষটি আর নেই যার সাথে সে প্রথম বসন্ত উৎসব কাটিয়েছিল। অর্পণ আবার মায়াপুরে গেল। সেই পলাশ গাছের নিচে দাঁড়িয়ে নন্দিনীর সাথে তার সব সুমধুর মুহূর্তের ঘটনার স্মৃতিচারণ করছিল। একটা পাথরের উপর পলাশ ফুলগুলো তুলে জমিয়ে রাখছিল। এমন সময় অর্পণ অনুভব করে পিছন থেকে কেউ বলছে, কি রে, আমায় পলাশ ফুলগুলো দে। ওই দেখ, আবার ক্যাবলার মতো তাকাচ্ছিস। আমায় আবির মাখাবি না? প্রথম ভালোবাসার মতোই বসন্তের রঙও চিরজীবন থেকে যায়। শেষ হলো আজকের আমাদের এই বিশেষ নিবেদন। স্নেহা দাস রচিত হৃদয় বিদারক প্রেমের গল্প বেরঙিন বসন্ত। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রের অভিনয় যারা ছিলেন, কথকের ভূমিকায় তাজ, অর্পণের ভূমিকায় দেবজিৎ, নন্দিনীর ভূমিকায় পম্পা, নন্দিনীর মা এবং দিদার ভূমিকায় ঝিনুক, নন্দিনীর বাবার ভূমিকায়
অভিজিৎ, নবনীতার ভূমিকায় রোজা, ডাক্তারের ভূমিকায় অভিষেক, প্রতিবেশীর ভূমিকায় মলয় হাজরা, আবহ সঙ্গীতে দেবজিৎ রায়, পোস্টার ডিজাইনিংয়ে উইসফার আর্ট স্টুডিও এবং পর্ব পরিচালনায় আমি গায়ত্রী। পরবর্তীতে একটি দারুণ অ্যাডভেঞ্চারমূলক গল্প নিয়ে আমরা শীঘ্রই আসতে চলেছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।